বারাণসী ভারতবর্ষ তথা পৃথিবীর প্রাচীনতম জনপদ। সনাতন ধর্মের আধ্যাত্মিক শিকড় যেই শহরের দান, সেই বারাণসী, যেখানে প্রতিনিয়ত চলে মৃত্যুর উদযাপন, যেখানে শ্রী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গরূপে বিরাজমান হয়ে দুয়ার খুলে অপেক্ষা করেন কোনো মোক্ষ পদগামী ভক্তের। মণিকর্ণিকার ঘাটে দেবী বিশালাক্ষী দেবী সতীর মণিকর্ণ বা কানের দুল হাতে নিয়ে উদাস হয়ে বসে থাকেন। মা অন্নপূর্ণা ক্ষুধা নিবৃত্তির যজ্ঞ করে চলেন, যেখানে স্বয়ং কাল ভৈরব মুন্ডমালা ধারণ করে পাহারা দেন সমস্ত চরাচর, সেই বারাণসী। আদি শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত থেকে সন্ত তুলসীদাসের রামচরিতমানস, সারনাথে তথাগত বুদ্ধের প্রথম উপদেশ থেকে জৈন ধর্মের অন্যতম তীর্থঙ্কর শ্রেয়াসনাথের জন্ম, সব কিছুরই সাক্ষী এই জনপদ। বিখ্যাত সাহিত্যিক মার্ক টোয়েন বারাণসীর এই প্রাচীনত্ব ও ঐতিহ্যের স্পর্শে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বারাণসী ইতিহাসের চেয়েও প্রাচীন, ঐতিহ্যের চেয়েও প্রাচীন, যে কোনো কিংবদন্তির চেয়েও প্রাচীন, এবং এই সব কিছুকে মিলিয়ে আরও দ্বিগুণ প্রাচীন। একেশ্বরবাদ, বহু ঈশ্বরবাদ, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বৈষ্ণব, শৈব, শাক্ত, বৌদ্ধ, জৈন প্রতিটি ধর্ম তথা দর্শনের পারস্পরিক সহাবস্থান এই শহরের অহংকার, এই শহরের অলংকার। আমাদের এবারের গন্তব্য সেই বারাণসী। হ্যালো এভরিওয়ান, লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমরা বারাণসী এসে পৌঁছে হোটেলে চেক ইন করেছি, আর এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখার জন্য। হোটেল থেকে বেরিয়ে গদোলিয়া চক ক্রস করে এখন আমরা চলেছি দশাশ্বমেধ ঘাটের পথে। আর ঘাটে যাবার রাস্তাতেই এত লোভনীয় সব খাবার দাবার যে লাঞ্চ করার আগেই আমরা চলে এসেছি বেনারসের বিখ্যাত চাট ট্রাই করার জন্য। কচৌড়ি চানা, আচ্ছা ঠিক আছে, 30 টাকা প্লেট, এটা আমরা নিয়েছি। দুপুর এখন 1টা, আর প্রথম দিন লাঞ্চের জন্য আমরা এসেছি মা অন্নপূর্ণা ভোজনালয়। দোকানটি বাঙালি খাবারের জন্য বিশেষভাবে পরিচিত। পদগুলি বাঙালি হলেও খাবারের স্বাদ কিন্তু ছিল একেবারেই অন্যরকম। এই হচ্ছে আমাদের ভেজ থালি, সুন্দর। কি আছে ভেজ থালিতে? একটা সোয়াবিন আলুর তরকারি, আচ্ছা, একটু আলু ভাজা, ফুলকপি আলু ভাজা, মূলো মানে স্যালাড, আর হচ্ছে গাজর আর ডাল। ডালটা সম্ভবত মুগ ডাল। হ্যাঁ, মুগ ডালই তো হবে। দুপুর 1:45 আর লাঞ্চ করার পর ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাটে। অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের মনের ইচ্ছে এই ঘাটে, এই জায়গায় দাঁড়িয়ে থাকার। তো ফাইনালি এখানে আসতে পারলাম। ঘাটের চারপাশটা এখন দেখাচ্ছি। গঙ্গার জল এখন অনেকটাই কম আছে, শীতকাল, তাই জন্য জলটাও বেশ কমে গেছে। ঘাটে বেশ ভিড় আছে, সমস্ত রকম কাজকর্ম এখানে হয়, পারলৌকিক ক্রিয়াকর্ম যত আছে, এছাড়া বিয়েও হচ্ছে প্রচুর এখানে। দশাশ্বমেধ ঘাট উত্তরপ্রদেশের বারাণসীর কেন্দ্রস্থলে এবং গঙ্গার তীরে অবস্থিত সবচেয়ে প্রাচীন এবং বিখ্যাত ঘাটগুলির মধ্যে একটি। দশাশ্বমেধ নামটির অর্থ হল 10 অশ্বমেধ। পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মা এখানে একটি যজ্ঞ করেছিলেন, যেখানে তিনি 10টি ঘোড়া বলিদান করেন স্বয়ং মহাদেবের স্বাগত জানানোর জন্য। দশাশ্বমেধ ঘাট তার মহিমান্বিত গঙ্গা আরতির জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। প্রতিদিন সন্ধ্যায় মা গঙ্গার উদ্দেশ্যে প্রার্থনা করে এই আরতি অনুষ্ঠিত হয়। সেই অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকার জন্য সারা পৃথিবী থেকে মানুষ এসে এখানে ভিড় করেন। এছাড়াও এই ঘাটে
পিণ্ডদান, অস্থি বিসর্জন এবং মুন্ডনের মতো বিভিন্ন হিন্দু রীতিনীতিও পালন করা হয়। দশাশ্বমেধ ঘাট শুধুমাত্র একটি ঘাট নয়, এটি ভারতের আধ্যাত্মিকতার জীবন্ত প্রতীক। কেমন লাগছে? অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। সবাই এখানে বসে আছি আর এই ঘাটের ভিউটা দেখছি, চোখের সামনে গঙ্গা। এখান থেকে বোট রাইডও হয়, প্রতিটা ঘাট থেকেই বোট রাইড হয়। আমরাও বোট রাইড করব অবশ্যই, দেখা যাক কোন ঘাট থেকে করি। বর্তমান ঘাটটি 1748 সালে পেশোয়া বালাজি বাজিরাও তৈরি করেছিলেন। কয়েক দশক পরে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার 1774 সালে ঘাটটি পুনর্নির্মাণ করেন। আমরা এখন এই ঘাট ধরেই হাঁটছি সোজা। প্রতিটা ঘাটই পরপর আসবে, হরিশ্চন্দ্র ঘাট, দ্বারভাঙা ঘাট, তারপরে মণিকর্ণিকা ঘাট। প্রতিটা ঘাটই এই পাড় ধরে সোজা হাঁটলেই পৌঁছে যাব। তো সেই ঐতিহাসিক আইকনিক ঘাটগুলো পরপর নিজের চোখে দেখব। এখানে প্রচুর কাজকর্ম হচ্ছে, যেমন বলছিলাম, প্রচুর মানুষের ভিড়ও আছে, আর রোদটাও তেমনি প্রবল উঠেছে আর কি। বেশ গরমও লাগছে, এখন আর কোনো ঠান্ডা ভাবই নেই। এই জায়গাগুলোতে হচ্ছে গঙ্গা আরতি হয়, এই যে এখানে এরকম ডিজাইন করা আছে পরপর পরপর। এখানেই দশাশ্বমেধ ঘাটের যে আরতিটা এখানেই হয়। তো আমরা সন্ধেবেলায় আরতিটা দেখবো, সেরকমই ইচ্ছা আছে। চলো আগে যাওয়া যাক। না, টিকিটের এখানে কোনো ব্যাপার নেই, তবে লাইন দিতে হয়। আগে থেকে একটু লাইন না দিলে প্রচণ্ড ভিড় হয়, তো পিছন থেকে দেখতে হয়। সামনে থেকে দেখার জন্য আগে থেকে এসে একটু লাইন দিতে হয়। আর এখানে এই যে সামনে সব বোটগুলো রয়েছে, এই বোট থেকেও আরতি দেখা যায়। মানমন্দির ঘাট 1585 সালে আম্বারের রাজা মানসিংহ এটি নির্মাণ করেন। এই ঘাটেই অবস্থিত মানমন্দির প্রাসাদ। প্রাসাদটি রাজপুত এবং মুঘল স্থাপত্যের সমন্বয়ে তৈরি। এই প্রাসাদের মধ্যে অবস্থিত যন্তর মন্তর পর্যবেক্ষণ কেন্দ্র। এটি 1737 সালে মানসিংহের উত্তরসূরি মহারাজা জয়সিংহ দ্বিতীয় নির্মাণ করেন। সূর্যঘড়ি এবং অন্যান্য জ্যোতির্বিজ্ঞান যন্ত্রের জন্য এটি বিশেষভাবে পরিচিত, যা সময় মাপা এবং সূর্যগ্রহণের পূর্বাভাস দেওয়ার কাজে ব্যবহৃত হয়। সব মিলিয়ে মানমন্দির ঘাট ইতিহাস, আধ্যাত্মিকতা এবং শান্তির এক অপূর্ব সংমিশ্রণ। শীতের নরম রোদ গায়ে মেখে ঘাট থেকে ঘাটে ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎই চোখে পড়ল জিভে জল আনা এই সমস্ত খাবার। তাই একবার চেখে দেখার সুযোগ কি আর হাতছাড়া করা যায়? আমি এখান থেকে নিয়ে নিলাম 1 প্লেট কামরাঙা। দশাশ্বমেধ ঘাট থেকে হাঁটতে হাঁটতে মানমন্দির ঘাট পার হয়ে এখন আমরা এসে পৌঁছেছি ললিতা ঘাটে। এই ললিতা ঘাট 1900 শতকে নেপালের রাজা রানা বাহাদুর শাহ দ্বারা নির্মিত হয়। দেবী দুর্গার এক রূপ হলেন দেবী ললিতা, তার নামেই এই ঘাটের নামকরণ। একটি জনপ্রিয় বিশ্বাস আছে যে ললিতা দেবীকে এক ঝলক দর্শন করা মানে সমগ্র বিশ্বকে প্রদক্ষিণ করার মতো। ললিতা ঘাটের প্রধান আকর্ষণ হল নেপালি মন্দির।
যা মিনি পশুপতিনাথ মন্দির হিসাবেও পরিচিত। নেপালের রাজা রানা বাহাদুর শাহ 1800 থেকে 1804 সাল পর্যন্ত বারাণসীতে নির্বাসিত হন। নির্বাসনে থাকাকালীন তিনি বারাণসীতে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরের অনুকরণে একটি মন্দির তৈরির সিদ্ধান্ত নেন এবং সেই সময় থেকেই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণের সময় রাজা শাহ নেপালে ফিরে যান। 1806 সালে তার সৎ ভাই শের বাহাদুর শাহ তাকে ছুরিকাঘাতে হত্যা করেন। তার পুত্র বিক্রম সাহাদেব এই নেপালি মন্দির এবং ললিতাঘাট নির্মাণের কাজ হাতে নেন। অবশেষে নির্ধারিত সময়সীমার 20 বছর পরে নির্মাণ কাজগুলি সম্পন্ন হয়েছিল। এই গঙ্গার এই পাশেই রয়েছে মণিকর্ণিকা ঘাট, আর এখান দিয়ে হচ্ছে বিশ্বনাথ মন্দিরের একটা গেট। এখান দিয়েও ঢোকা যায়, কিন্তু আমরা এখন ঢুকছি না। আর এই পাশে যেটা দেখলাম সেটা হচ্ছে দুর্লভ দর্শন কেন্দ্র। এখানে এই যে স্ট্রাকচারগুলো রয়েছে না লম্বা লম্বা, এখান থেকে সব লেজার শো হয়, তাই জন্য এই জায়গাটা নতুন করে সংস্কার করা হয়েছে আর কি। মণিকর্ণিকা ঘাট, যে ঘাট বারাণসীর প্রকৃত পরিচয় প্রকাশ করে, যে ঘাট মানব অস্তিত্বের ক্ষণস্থায়িত্বের বার্তা বহন করে, যেখানে জীবন ও মৃত্যু একসঙ্গে বিদ্যমান, সেই মণিকর্ণিকা ঘাট, যেখানে শিব নিজে পবিত্র আগুন জ্বালিয়েছিলেন, যা হাজার হাজার বছর ধরে দিন রাত জ্বলছে দাহকার্য সম্পন্ন করার জন্য। চিরন্তন সেই চিতার আগুন, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং পাশ দিয়ে প্রবাহমান গঙ্গার দৃশ্য এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করে, যা উপলব্ধি করায় মৃত্যুই শেষ নয়, বরং অন্য এক নতুন জীবনের প্রবেশদ্বার। বারাণসীর গঙ্গার পশ্চিম তীরে দশাশ্বমেধ ঘাট ও সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে এই মণিকর্ণিকা ঘাটের অবস্থান। মণিকর্ণ শব্দের অর্থ কর্ণকুন্তল বা কানের দুল। হিন্দু পুরাণ অনুযায়ী রাজা দক্ষের যজ্ঞ ভণ্ডুল করে শিব যখন সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন, তখন সেই নৃত্য থামানোর জন্য বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ ছেদন করেন, যা 51টি খণ্ডে বিভক্ত হয়ে ভারতের বিভিন্ন জায়গায় পতিত হয় এবং শক্তিপীঠ হিসাবে পরিচিতি পায়। এই ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল পড়েছিল। সেই থেকে এই ঘাটের নামকরণ হয় মণিকর্ণিকা। বিশ্বাস করা হয় মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে বা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ করে। এই ঘাটেই রয়েছে এক পবিত্র কুণ্ড। কাহিনী অনুসারে বিষ্ণু এখানে তপস্যা করেছিলেন এবং তার ঘাম থেকে সেই কুণ্ড বা জলাধার তৈরি হয়। এখানে রয়েছে দেবী বিশালাক্ষী মায়ের মন্দির। দেবীর দিব্যচক্ষু সমগ্র বিশ্বকে দেখতে পায়, তাই দেবীর নাম এখানে বিশালাক্ষী। এই পীঠের শিব কাল ভৈরব নামে পরিচিত। আমরা মোটামুটি সব ঘাট ঘুরে আবার দশাশ্বমেধ ঘাটে ফিরে এসেছি। আর যেমন বলছিলাম যে এখানে সন্ধেবেলার গঙ্গা আরতিটা দেখব। দেখতেই পাচ্ছ এখানে গঙ্গা আরতির প্রস্তুতি জোর কদমে চলছে। সব চেয়ার পাতা হয়ে গেছে, সামনে নৌকাগুলোও প্রস্তুত হচ্ছে। যদিও এখন মাত্র দুপুর 3:15 বাজছে, আরতি শুরু হবে 6টা কি 6:30 থেকে, তবু এখন থেকেই প্রস্তুতি একদম জোর কদমে চলছে। আর এতক্ষণ ধরেই আমরা এখানে বসে থাকবো, না হলে এই প্রথম সারির বা দ্বিতীয় সারির জায়গাগুলো পাওয়া যায় না, একদম পেছন থেকে দেখতে হয়। তাই জন্য আমরা এসে একদম প্রথম সারিতেই বসে আছি।
মহাদেবকেও এখানে স্থাপন করা হয়ে গেছে, এবার শুরু হবে পুষ্পসজ্জা। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवामि सहितं नमामि। गंगाधराय शिव गंगाधराय गंगा सकल मुद मंगल मूल जटाकटाह संभ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल बीचि वल्लरी विराजमान मूर्धनि संतति प्रमोदमानमानसे एक ही बारिश तेरी चरणागत किया मैया चरणागत किया यम के दास पिता कुबेर की सौराष्ट्र सोमनाथं च श्रीशैले मल्लिकार्जुनम् उज्जयिन्यां महाकालम् ओङ्कारम् अमलेश्वरम् परल्यां वैद्यनाथं च डाकिन्यां भीमशङ्करम् सेतुबन्धे तु रामेशं नागेशं दारुकावने वारणस्यां तु विश्वेशं त्रयम्बकम् সময় হয়েছে 7:15। আরতি দেখা আমাদের শেষ হয়ে গেছে। এই অপূর্ব মনোমুগ্ধকর আরতির দৃশ্য যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এই সামনের রাস্তাটায় একটু হেঁটে বেড়াচ্ছি, আর হাঁটতে হাঁটতেই চলে এলাম পানের দোকানে। বেনারস আসবো আর বেনারসি পান ট্রাই করব না তা কখনো হয়? যদিও আমি খুব একটা পান লাভার নই, তাও বেনারসে এসে এই পান তো একবার চেখে দেখতেই হবে। এরপরে যেরকম বলেছিলাম যে একবার মন্দিরে যাব কাল পুজোর জন্য একটু খোঁজ খবর নেওয়ার জন্য, তাই বিশ্বনাথ মন্দিরের মেন গেটের সামনে একবার এলাম। এখানে এনকোয়ারিতে একটু কথা বললাম, আর এই হচ্ছে সন্ধেবেলা কাশী বিশ্বনাথ মন্দিরের রূপ। পেট পুজোর জন্যও বেনারস সাজিয়ে দিয়েছে অফুরন্ত সব লোভনীয় খাবারের সম্ভার। অলিতে গলিতে ঘুরতে ঘুরতে দেখা পাওয়া গেল সেরকমই এক বিখ্যাত খাবার মালাইও। কেমন? এখন টাইম হয়েছে 8টা, আর তোমরা সবাই দেখলে আমাদের সাথে সুন্দর গঙ্গা আরতি, যেটার জন্য এতদিনের অপেক্ষা ছিল। তো খুব সুন্দরভাবেই আরতি আমরা দেখতে পেলাম। এবার একটু মন্দিরে গেছিলাম, মন্দিরের হেল্প ডেস্ক থেকে
থেকে খবর নিয়ে এলাম যে কালকে আমরা পুজো দেবো, কখন কি আসতে হবে সব আমাদের ইনফরমেশন দিয়ে দিয়েছে। তো সেই অনুযায়ী কালকে সকালে পুজোর জন্য আসবো। এখন ডিনার করতে যাব। বেনারসে এসে বেনারসি পান গরম, ও বড় ঢোকা পুরোটা। কি চিনি, আর মুখে কথা বলতে পারছে না কেউ। এটা গিলে খেয়ে নিল ও না। মা পান খেয়ে পুরো কনফিউজড, বলছে মিষ্টি কে ভালো যা। ওয়ান কেমন গেল? ডে 1 যেরকম প্ল্যানিং করেছিলাম সেরকমই গেল মোটামুটি। যে সময় ঢুকবো হয়েছিলাম, চেকিং করবো ভেবেছিলাম, সেই সময় চেকিং করে বরং বেশি সময় পেয়ে গেছি আমরা। তারপরে চেকিং করার পরে আমি একটু ঘাট থেকে ঘুরে আসতে পেরেছি ফাঁকে। তারপরে ঠিক সময় খাবার দাবার, যেখানে খাবো বাঙালি অথেন্টিক বাঙালি খাবার দাবার খেয়েছি, যদিও সেই খাবার দাবারের স্বাদটা একটু এখানকার মতো। আর তারপরে ঘাটে গিয়ে বসছিলাম, এদিকে কী ঘুরলাম, ধনসুমেধ ঘাটে নামলাম, সেখান থেকে প্রয়াগ ঘাট, দ্বারভাঙা ঘাট, ওইদিকে ললিতা ঘাট, মানসিং, রাজা মানসিংয়ের যে মানমহল ঘাট, আচ্ছা ত্রিপুর ভৈরবী ঘাট, এবং তারপর মণিকর্ণিকা ঘাট। মাঝখানে আমাদের কাশী বিশ্বনাথের যে মেন 1 নম্বর গেট, সেই ঘাটটাও ঘুরেছি। তো তারপরে এসে বসে যথারীতি দশাশ্বমেধ ঘাটে আরতি দেখার জন্য জায়গা নিয়ে বসেছি, এবং কতক্ষণ বসেছি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বসেছিলাম শুধু ওই জায়গাটুকু দখল করে বসার জন্য। তো যাই হোক, খুব সুন্দর আরতি দেখতে পেয়েছি খুব কাছ থেকে। সকালে পুজোটা দেওয়া আছে 7টা থেকে, পুজোটা ওটা আগে ঠিকঠাক হোক, তারপরে বাকি প্ল্যানিং হবে, প্ল্যানিং করা যাবে কিভাবে কতটা কি হচ্ছে। 7টা থেকে 9টার মধ্যে আমাদেরকে বললো যেটা মন্দিরের ভিতরে ঢুকিয়ে দেবে, কিন্তু পুজোটা করে কতক্ষণ পরে হচ্ছে সেটা দেখার বিষয় আছে, দেখা যাক। রাত্রি 9টা আর আমরা ফাইনালি হোটেলে ফিরে এসেছি। আজকে সবাই এখন একদম ডেড টায়ার্ড হয়ে গেছি, কালকে থেকে সেই জার্নি চলছে, সবার ভালো করে ঘুম দরকার, রেস্ট দরকার। যদিও আজকে কোনো টাইট স্কেডিউল ছিল না, বাট আমাদের জন্য না হলেও মাদের জন্য একটু চাপ হয়ে গেছে, কারণ যেরকম বলছিলাম আমাদের হোটেল থেকে ঘাটটা একটু দূরে, মানে দূরে বলতে গদুলিয়া চক অবধি হোটেল থেকে অটো বা কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু তারপর থেকে যে ঘাটের রাস্তাটা সেটা ওয়াকিং ডিস্টেন্স, মানে সেটা হেঁটেই যেতে হয়, সেখানে কোনো গাড়ি অ্যালাউ করে না। তো মাদের জন্য আর কি একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি, ওনারা কিছু বলছে না। তো সেই জন্য আজকে আর বেশি কিছু প্রোগ্রাম রাখলাম না, তাড়াতাড়ি ব্যাক করে গেলাম। কালকে আমাদের ভোর ভোর উঠতেও হবে, কালকে তো সকাল 7টার সময় আমাদের মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে। 7টা থেকে আমাদের পুজো স্টার্ট হবে। কালকে কি হবে না হবে, কালকের কি প্ল্যানিং আছে সেসব তো কালকেই বলবো। তো আজকে বেনারসের ডে 1 আমাদের এভাবেই শেষ হচ্ছে। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। গুড নাইট।